উনি একজন সিনিয়র রাজনীতিবিদ এবং সাবেক এমপিও বোধহয়। সেটা তার ব্যক্তিগত বক্তব্য। এবং বিএনপির ফজলুর রহমান সাহেব যে বক্তব্যটা দিয়েছেন সেটাও তার ব্যক্তিগত বক্তব্য। এখন আমার কথা হচ্ছে, একটা দল তো, ধরেন একটা দলটা কি, দলটা হচ্ছে ব্যক্তির সমষ্টি হচ্ছে দল, মানে ওই দলের নেতাগুলোই হচ্ছে দল, এভাবে আর কি। তো এখন ধরেন এখানে হচ্ছে কি জনগণ ধরেন এক ধরনের বিভ্রান্তর মধ্যে পড়ে যায় যখন একটা দলের একটা অপ্রীতিকর বক্তব্য হয়, একটা দলের একটা নেতা যখন অপ্রীতিকর দায়িত্ব জ্ঞানহীন একটা বক্তব্য দেয়, তখন সেই দল যেভাবে বিব্রতকর অবস্থায় পড়ে, জনগণও বিব্রতকর অবস্থায় পড়ে যে এটা কি আসলে ওনার ব্যক্তিগত আহ, বক্তব্য নাকি এটা হচ্ছে দলের বক্তব্য। তো এটা জনগণ আইডেন্টিফাই করতে আমার মনে হয় একটু অসুবিধা হয়। এজন্য প্রত্যেকটা দলের সিনিয়র রাজনীতিবিদ যারা আছেন বা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমি মনে করি যে সবাইকে আরো মার্জিত হতে হবে। পলিটিক্যাল শিষ্টাচার বহির্ভূত কোনো বক্তব্য দেওয়া যাবে না নির্বাচনকে কেন্দ্র করে। আমাদেরকে ভুলে গেলে চলবে না যে আসলে আমরা ধরেন 5ই আগস্টের আগে আমরা যে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ থেকে স্বৈরাচার খুনি হাসিনাকে বিদায় করেছি। তা আমরা যদি এখন আবার নিজেদের মধ্যে যদি আমরা ধরেন বাহাসে চলে যাই, বক্তব্য পাল্টা বক্তব্যের মধ্যে চলে যাই, যেটা খুনি হাসিনার সময় ছিল, সেই পরিস্থিতি থেকে আমরা চলে এসেছি। আমরা রাজনীতির গুণগত পরিবর্তনের কথা বলেছি, যে প্রতিযোগিতার মধ্যে রাজনীতি হবে, প্রতিহিংসার রাজনীতি না। মানে হাসিনা যা করেছে, আওয়ামী লীগ যা করেছে, বাংলাদেশের কোনো বৃহত্তর বলেন ক্ষুদ্র বলেন কোন রাজনৈতিক দল থেকে আমরা সেই রাজনৈতিক সংস্কৃতি আমরা চাই না। আমরা চাই ভালো কাজের মধ্যে প্রতিযোগিতা হবে। একটা দল এই কাজ করেছে, অন্য একটা দল এই কাজের মানে প্রতিযোগিতা হিসেবে আরো দুটা ভালো কাজ করবে। মানে বক্তব্য পাল্টা বক্তব্যের মধ্য দিয়ে শুধু রাজনীতির মাঠ গরম করবে, জনগণকে একটা বিভ্রান্তকর পরিস্থিতির মধ্যে রাখবে। আমি মনে করি যে এটা প্রত্যেকটা রাজনৈতিক কর্মীর এটা একটা দায়িত্ব, যে আসলে আমি কি বলছি সেটা জনগণ কিভাবে নিচ্ছে, আমার দল কিভাবে নিচ্ছে, দেশ কিভাবে নিচ্ছে, এটা ভেবে আমার মনে হয় যে সবাই যদি কথা বলে, সংযত হয়, তাহলে নিজেদের মধ্যে এবং দলের মধ্যেও কোনো বিবাদ সৃষ্টি হবে না, অন্য দলের মধ্যেও কোনো বিবাদ সৃষ্টি হবে না। আরেকটা বিষয় দেখুন, আমি আপনাকে আবারও চ্যালেঞ্জ করে বলছি যে এই সরকার এখনো পর্যন্ত যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতি নির্বাচন করতে পারবে। এখন আগামীকালকে কি হবে, আগামীকালকে যেই পরিস্থিতি হবে, সেজন্য কি সরকার প্রস্তুত? সরকার নিজেই বলেছে যে এটা একটা চ্যালেঞ্জিং নির্বাচন, এটা দেশ রক্ষার নির্বাচন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন, প্রধান উপদেষ্টা বলেছে। তো এটা তো তাদেরকে শক্ত হাতে সবকিছুকে হ্যান্ডেল করতে হবে। আগামীকালকে কি পরিস্থিতি গড়বে সেটা তো আরো বড় কিছু হতে পারে, পরশুদিন আরো বড় কিছু হতে পারে। যা কিছু হোক না কেন, আমি যখন তফসিল ঘোষণা করব, ডিক্লেয়ার করব, আমাকে নির্বাচন পর্যন্ত যেতে হবে। এটা আমার দায়িত্ব। এই সরকারের এখন একটাই দায়িত্ব, নির্বাচনকে সফলভাবে এই শেষ করে জনগণের ক্ষমতা জনগণের সরকারের হাতে তুলে দেওয়ার জন্য যা যা করা দরকার সরকার তাই করবে। সরকার এখন অন্যদিকে মনোনিবেশ করা, আমি মনে করি যে এটা সরকারের জন্য একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। কারণ এই সরকার বর্তমানে একেবারেই জনসমর্থনহীন। এবং আরেকটা বিষয় হচ্ছে, এটা যেহেতু রাজনৈতিক সরকার না, সেহেতু এই সরকারের নিজস্ব কোনো নেতাকর্মীও নেই, নিজস্ব কোনো বাহিনীও নেই, তো জনগণও তাদের সাথে নেয়। তাহলে এই সরকারের আছেটা কি? এই সরকারের কিছুই নাই। এই সরকারের হাতে আছে শুধু আর 2-3 মাস সময়। এই সময়ের মধ্যে তারা নির্বাচনকে দিয়ে যতটুকু সম্ভব অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে তারা জনগণের ক্ষমতা জনগণকে বুঝিয়ে দিয়ে, আমি চাই যে তারা যেহেতু আমাদের জুলাই অভ্যুত্থানের সরকার, তারা ন্যূনতম সম্মানটুকু নিয়ে যাক। এটা অন্তত আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে, একটা রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমি এটুকু আশা করি যে তারা ভালো করছে, খারাপ করছে, ভুল করছে, যা কিছু করছে, তারা যেহেতু আপৎকালীন সময় আমাদের দেশের দায়িত্বভার গ্রহণ করেছে, আমরা চাই যে সম্মানটুকু নিয়ে যাক। তাদের পরিস্থিতি যেন কোনোভাবে হাসিনার মতো না হয়, এরশাদের মতো না হয়, আন্দোলনের মুখে যেন তাদের পদত্যাগ না হয়, পতন না হয়, এটা আমরা আশা করি না। তো এই জন্য আমরা সরকারের শুভাকাঙ্ক্ষী হিসেবে বারবার সরকারকে স্মরণ করিয়ে দিচ্ছি যে এই নির্বাচনটা আপনার একটা চ্যালেঞ্জিং নির্বাচন। এটার জন্য আপনাকে আরো শক্ত হতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে আরো শক্ত হতে হবে, সরকারের প্রত্যেকটা অর্গানকে আরো সচল হতে হবে। বিশেষ করে ডিসি এবং এসপিদেরকে সরকারের এই উপদেষ্টা পরিষদ থেকে সরাসরি নির্দেশনা দেওয়া হবে, কোনো মব ভাইলেন্স, কোনো ধরেন আইনের শাসন যেখানে বিঘ্ন ঘটবে, সেখানে 24 ঘন্টার মধ্যে বিচার নিশ্চিত করতে হবে। পুলিশকে অ্যাক্টিভ হতে হবে, ডিসিদেরকে অ্যাক্টিভ হতে হবে, সচিবদেরকে অ্যাক্টিভ হতে হবে, নির্বাচন কমিশনকে অ্যাক্টিভ হতে হবে। তা আমি মনে করি এগুলো যদি না হয়, জনগণের আস্থা ফিরে আসবে না। কারণ আমরা দেখেছি পরপর 3টা নির্বাচন বাংলাদেশে বিনা ভোটে হয়েছে। তো সেখানে জনগণ ভোট কেন্দ্রে যে যাবে, সেই পরিবেশটা কিন্তু এই সরকার সৃষ্টি করে দিতে হবে জনগণকে। জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য তারা যা যা করা দরকার তা করতে হবে। তফসিল ঘোষণার পরে আমি মনে করি যে এই ধরনের জিনিস তারা মাথায় নিতে হবে যে বাংলাদেশে অনেক কিছু ঘটতে পারে।
কারণ আমাদের প্রধান শত্রু কিন্তু এখনো পর্যন্ত দিল্লি। তো দিল্লির দোসররা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের থেকে যায় নাই। এখন পর্যন্ত বাংলাদেশ থেকে যায় নাই। খুনি হাসিনার দোসররা এখন পর্যন্ত যায় নাই। তো তাদেরকে মোকাবেলা করে সরকার একটা চ্যালেঞ্জিং নির্বাচন দিয়ে আমি মনে করি যে এই দেশের শাসনভার জনগণের সরকারের হাতে যখন দিবে, তখন দেখবেন যে বাংলাদেশটা একটা ধরেন এই উন্নয়নশীল রাষ্ট্র থেকে উন্নত রাষ্ট্রে পরিণত হবে। আর এই পরিস্থিতি যদি চলতে থাকে, অর্থাৎ কোনোভাবে যদি নির্বাচনের সময়টা যদি ফেইল করে, তা আমি তো মনে করি যে আসলে যেই পরিস্থিতি বাংলাদেশে হবে, এটার প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য, প্রত্যেকটা সাধারণ মানুষের জন্য এটা একটা অশুভনীয় সংকেত হবে। তো এজন্য নির্বাচনটা আমি মনে করি এই মুহূর্তে খুব দরকার। সংস্কার যেটুকুন হয়েছে সেটুকুন। সংস্কার নিয়ে এখন আর কথা নাই। এখন শুধু কথা একটাই হচ্ছে যে আপনি তফসিলটা কখন ঘোষণা করবেন। তফসিল ঘোষণার পরে বাংলাদেশের যে পরিস্থিতি হবে সেটা সামাল দেওয়ার জন্য আপনি কতটা প্রস্তুত? আপনার গোয়েন্দা সংস্থাগুলো আপনাকে কি রিপোর্ট দিয়েছে? কোথায় কোন জায়গায় কোন হামলা হতে পারে, কোন জায়গায় কোন ব্যালট বাক্স ছিনতাই হয়ে যেতে পারে, কোথায় সন্ত্রাসীরা উৎপেতে আছে, এই সব ডাটাগুলো সরকারকে এনালাইসিস করে আমার মনে হচ্ছে সরকার যদি কাজ করে, জনগণ সরকারের সাথে নির্বাচন পর্যন্ত আছে। জনগণ চায় যে এই সরকার একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে তাদের ন্যূনতম সম্মান নিয়ে তারা বিদায় হোক। এটা জনগণ চায়, প্রত্যেকটা রাজনৈতিক দলও চায়। কিন্তু আপনি যদি শেষ পর্যন্ত না পারেন, আপনি যদি কোনো ঘটনা ঘটার পরে প্রশাসন যদি একেবারে নির্লিপ্ত থাকে, প্রশাসন যদি চুপ করে থাকে, তাহলে তো আমি মনে করি যে জনগণ সহ্য করবে না। তো এজন্য কোথাও কোথাও থেকে যদি ধরেন মব ভায়োলেন্স থেকে যদি একটা স্লোগান উঠে যে এই হুম সরকারের বিদায় চাই আমরা, সরকার কি হুম ২৪ ঘন্টা থাকতে পারবে? আমার তো মনে হয় না। যদি হুম কোথাও থেকে স্লোগান আসে যে আইনের শাসন ন্যায় তফসিল কিভাবে হচ্ছে, আমরা এই সরকারের বিদায় চাই, তো এটা মাথায় রেখে সরকারকে কাজ করতে হবে। আমি এখনো পর্যন্ত আমাদের প্রধান উপদেষ্টাকে বলছি যে আপনি বিশ্ববাসীর কাছে যে কমিটমেন্ট দিয়ে এসেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন, কোনোভাবেই তারপরে নয়, রমজানের আগে নির্বাচন, আপনি আপনার এই কথার মধ্যেই থাকুন। তার জন্য যা যা করা দরকার আপনি তা করুন। কোন উপদেষ্টা কি করতে চায় কি করতে চায় না সেটা আপনার মাথা ব্যথা না। আপনি প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন, আপনার এই সরকার যদি ব্যর্থ হয়, ব্যর্থতার দায় আপনাকে নিতে হবে। কথায় কথায় এখন আমরা যেরকম হাসিনা বলি, কথায় কথায় আমরা ইউনূস বলবো। তো এটা অন্য উপদেষ্টাদের তো আমরা নাম নিই না, অন্য মন্ত্রীদেরকে আমরা নাম নিই না। তো সেজন্য আমি মনে করি যে উনি এটা বুঝে ডিসেম্বরের প্রথম সপ্তাহে আমি মনে করি যে তফসিল হবে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এই জন্য এই আমাদের বর্তমান সরকার এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমি মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাকে আরো সচল করবে, প্রত্যেকটা জায়গায় মব জাস্টিসকে বন্ধ করবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করবে। তফসিল ঘোষণার সাথে সাথে ১/১১ সময় আমরা যেই এই সরকার দেখেছি সেই সরকারের রূপে ফিরে আসবে। সত্যিকার অর্থে তত্ত্বাবধায়ক সেই সরকারের রূপে ফিরে আসবে। যে এটা তফসিল ঘোষণা হয়ে গেছে মানে বাংলাদেশে এখন কোন রাজনৈতিক দলের ক্ষমতা নেই। তো এই জিনিসগুলোকে বিবেচনা করে আমি মনে করি যে এবং এই আবুল হোসেন সরকার যিনি আছেন, উনাকে যদি একটা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে পারে, রিমান্ড দিতে পারে, তাহলে জনগণের মধ্যে আস্থা ফিরে আসবে। কেউ আর এ ধরনের পরিস্থিতি ক্রিয়েট করে নির্বাচনের পরিবেশকে ঘোলা করার পায়তারা করবে না। সম্রাট, এখানে সব ধরনের আমরা নির্বাচনের আগে বা বিভিন্ন সময়ে মানে ক্লান্তিকালে আমরা দেখেছি যে প্ল্যান এ, প্ল্যান বি, মানে এটা ডিজিএফআই মানে সরি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকেও করা হয়, পাশের দেশ থেকেও করা হয়। যে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান ডি এরকম সাজানো থাকে। তো এইটাও কি এরকম একটা যে প্ল্যান এ মাত্র ইয়ে হলো, তারপরে প্ল্যান বি আসতে পারে, ডি আসতে পারে, সি আসতে পারে। তো এই জন্য সরকারের আসলে একটা উদাহরণ তৈরি করা দরকার আবুল সরকারের ব্যাপারে। এরকম কি মনে করেন আপনি? না আমি আপনাকে আবারও বলছি যে গতানুগতিক যে নির্বাচনগুলো বাংলাদেশে হয়েছে, এই নির্বাচনকে আপনি সেই নির্বাচনের ধরেন সাথে তুলনা করলে চলবে না। সত্যিকার অর্থে আসলেই কিন্তু তাই। এটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার একটা নির্বাচন। অর্থাৎ এই নির্বাচন যদি ফেইল করে, বাংলাদেশের জন্য একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে, জনগণের জন্য একটা অশুভরি সংকেত নিয়ে আসবে। সুতরাং এই নির্বাচন তো শুধু একটা সাধারণ নির্বাচন নয়, তথাকথিত নির্বাচন নয়। এই নির্বাচনের সাথে লেগে আছে ২০০০-এর অধিক গণহত্যা, ২০০০-এর অধিক শহীদের রক্ত লেগে আছে এই নির্বাচনের সাথে। ৩০,০০০-এর মতো আপনার আহত, যারা এখনো পর্যন্ত কেউ সিরিয়াস ইনজুরি হয়েছে, কেউ আপনার এই ধরেন এই ইনজুরি হয়েছে। তো তাদেরকে আপনি যদি তাদেরকে তাদের এই অভ্যুত্থানটাকে অথবা তাদের আন্দোলনটাকে যদি আপনি মূল্যায়ন করেন, আপনাকে তো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনটা দেখাতে হবে। আপনি যদি না দেখাতে পারেন, আমাদের সংগ্রামটা কিসের জন্য ছিল? বাংলাদেশে খুনি হাসিনা এত ফ্যাসিস্ট কেন হয়েছে? শুধুমাত্র নির্বাচন না হওয়ার কারণে, পরপর ৩টা বিনা ভোটে নির্বাচন করার কারণে। তো সেজন্য পরপর ৩টা বিনা ভোটের নির্বাচন, অর্থাৎ
ভোটের নির্বাচন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যে কতটা গুরুত্বপূর্ণ একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, সেটা আমরা খুনি হাসিনা থেকে শিক্ষা নিয়েছি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও ফিরে এসেছে। আমি মনে করি শিডিউল বাই শিডিউল নির্বাচনগুলো তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারেই হবে 5 বছর পর পর। কিন্তু এই নির্বাচনটা আপনাকে প্রত্যেকটা নির্বাচনের মানে রুট ম্যাপ আপনাকে ঘোষণা করবে। এই নির্বাচনের মধ্য দিয়ে প্রত্যেকটা নির্বাচন আগামীতে কেমন হবে, কেমন সরকার আসবে, এই আন্দোলনটা কেমন, দিল্লির দোসর অর্থাৎ দিল্লির প্রভাব কতটুকু কমবে, খুনি হাসিনার দোসররা কতটুকু মানে দেশ থেকে পালিয়ে যাবে, সবকিছু নির্বাচন করছে, সবকিছু নির্ভর করছে এই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে। সুতরাং আমরা যারা দেশপ্রেমিক, আমরা যারা রাজনৈতিক কর্মী, আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি, আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে দলমত নির্বিশেষে এই নির্বাচনটাকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য আমরা নিজেদের জায়গা থেকে সরকারকে সহযোগিতা করা। আমি মনে করি এটা আমাদের কাজ একেবারে নির্বাচন ফলাফল ঘোষণা পর্যন্ত। প্রত্যেকের কাজ এটা, যেহেতু এটা কোনো দলের নির্বাচন না, এটা হচ্ছে দেশ রক্ষার নির্বাচন। এটা একটা সরকারের পতনের পরে আরেকটা সরকার ক্ষমতায় আসবে, এটা সেই নির্বাচন না। এই নির্বাচন যদি ব্যর্থ হয়, বাংলাদেশ ব্যর্থ হবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ব্যর্থ হবে। সুতরাং আমরা